আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা নবম দশম শ্রেণী এবং যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমরা, শুধু তোমাদের জন্যই আমরা ছোট ছোট কিছু ভিডিও তৈরি করছি, যেগুলো তোমাদের কিছু বিশেষ প্রশ্নগুলোর উত্তর সহজ করবে ইনশাল্লাহ। তো এখন দেখো, আজকে আমাদের যে টপিকটা আমরা ঠিক করেছি সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং যোজ্যতা ইলেকট্রন সংখ্যা নির্ণয়। তো এই যোজ্যতা ইলেকট্রন সংখ্যাটা এটা কিন্তু যদিও আমাদের আছে পঞ্চম অধ্যায়ে যোজ্যতা ইলেকট্রন, আমরা সেইখান থেকে এটার সাথে লিঙ্ক করে একসাথে কিভাবে শিখতে পারি সেটা দেখাবো তোমাদের। তো চলো আমরা শিখে ফেলি খুব দ্রুত, এবং যত জটিল টাইপের কোশ্চেন হোক যেগুলো তোমার ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা ভার্সিটির প্রিপারেশনেও কাজে লাগবে, আমরা দেখে নিই তাড়াতাড়ি। তো দেখো, প্রথমত আমরা যে বেসিকটা জানি সবাই, অথবা যারা জানে না একেবারে নতুন যারা ক্লাস 9-এ উঠেছি তাদের জন্য বলছি, আমরা যে কোনো একটা মৌলকে প্রতীকী অর্থে এই এক্স দ্বারা চিহ্নিত করছি। যেমন এই এক্স এর পরিবর্তে তুমি এখন যেটাও করতে পারো, এক্স এর পরিবর্তে তুমি চাইলে নিতে পারো, সেটা হচ্ছে আমাদের ধরো সোডিয়াম। এই যে সোডিয়াম মানে এক্স, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে সহজ করে দিচ্ছি। একইভাবে তুমি ধরো ক্লোরিন নিলা, তুমি ধরো পটাশিয়াম নিলা, অর্থাৎ এই পটাশিয়াম মানে হচ্ছে একটা এক্স। এই হচ্ছে প্রতীকী অর্থে ব্যবহার করছি। এবার দেখো, এই যে এখানে এন আছে, অর্থাৎ একটা প্রতীকের ডান পাশে যে সংখ্যাটা থাকবে, এই এন মানে হচ্ছে একটি সংখ্যা। এই সংখ্যাটা দ্বারা আমরা পরমাণুর সংখ্যাকে বুঝিয়ে থাকি। যেমন আমি যদি বলি Cl2, অর্থাৎ ক্লোরিনের একটি অণুতে 2টি পরমাণু আছে, এটা বোঝানো হয়। অনেক সময় পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে Cl2 দ্বারা কি বোঝানো হয়। তাহলে এটা হচ্ছে ক্লোরিনের প্রতীক, এবং ক্লোরিনের একটি অণুতে 2টি পরমাণু আছে তা বোঝানো হয়। যার ডানে কোনো সংখ্যা থাকে না, তখন আমরা ধরে নেই এখানে 1 আছে। যেমন পটাশিয়ামের এখানে কোনো সংখ্যা নেই, অর্থাৎ পটাশিয়ামের একটা অণুতে একটা পরমাণু আছে। এখন লক্ষ্য করো, বাম দিকে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। যেমন আমরা এখানে 19 লিখলাম, অর্থাৎ পটাশিয়ামের পরমাণু সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 19। তো এভাবে অনেক সময় পরীক্ষার হলে এই সংখ্যাটা থাকে না। কেন থাকে না? কারণ এটা আসলে একটা নির্দিষ্ট মূল্যের জন্য ফিক্সড। তোমাকে অ্যাটলিস্ট যারা নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য বলছি, 1 থেকে 30 পর্যন্ত কোন মৌলটির প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত, এটা অবশ্যই তোমাকে আয়ত্ত করে রাখতে হবে, ছলে বলে কৌশলে, না হলে তুমি বিপদে পড়বে। এখন দেখো, তাহলে এই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এটার বিষয়ে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এটাকেই বলা হয় যে কোনো মৌলের মৌলিক বৈশিষ্ট্য। যে কোনো মৌলের মৌলিক বৈশিষ্ট্য। তো মৌলিক বৈশিষ্ট্য কেন বলা হয়? কারণ এটা অন্য কোনো মৌলের নাই। যেমন এই পৃথিবীতে শুধুমাত্র হাইড্রোজেনেরই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 1। অন্য 117টি যে মৌল আছে তাদের কারোর কিন্তু প্রোটন সংখ্যা 1 না। সুতরাং সে কিন্তু অনন্য, সে কিন্তু ইউনিক, তার মতো আর কেউ নাই। এজন্য শুধুমাত্র প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে আমরা বলছি মৌলিক বৈশিষ্ট্য। কেন ইলেকট্রনকে বলছি না? কারণ একই সংখ্যক ইলেকট্রন একাধিক মৌলের বা আয়নের ক্ষেত্রে হইতে পারে। তখন আমরা এই ইলেকট্রন সংখ্যা দিয়ে কোনো এটাকে আয়ন হবে না, কোন মৌল হবে ফিক্সড করতে পারি না। কিন্তু যখন আমাকে বলা হয় পারমাণবিক সংখ্যা 19, তখন কিন্তু আমি স্পেসিফিক বলতে পারি এটা পটাশিয়াম। এই কারণে এটাকে বলছি মৌলের মৌলিক বৈশিষ্ট্য। পরীক্ষা আসতে যেন আমরা পারি। এবার দেখো, বাম দিকে উপরে যে সংখ্যাটা থাকে এটাকে বলা হয় ভর সংখ্যা। এটা আরো একটা নাম নিউক্লিয়ন সংখ্যা, এবং এটা আরো একটা নাম মাস সংখ্যা বলা হয়। এই ভর ইংরেজি হচ্ছে মাস। তো অনেক সময় আমরা দেখি পরীক্ষায় এই ভরের পরিবর্তে এই মাস শব্দটা ইউজ করা হয়েছে, বাংলায় বানান এভাবে লিখে মহাকার মা দন্তাস্য মাস। তো এগুলো আসতে যেন আমরা পারি। আর এটার মানে হচ্ছে এই সংখ্যাটার অর্থই হচ্ছে এখানে প্রোটন আর নিউট্রন আছে। তাহলে আমি যদি কখনো a মাইনাস জেড করি, এই a মাইনাস জেড করি, তাহলে আমি আসলে কি পাবো? আমি আসলে প্রোটন এবং নিউট্রন থেকে প্রোটনকে বিয়োগ করছি। তাহলে আমার থাকবে শুধুই নিউট্রন সংখ্যা, আমার থাকবে শুধুই নিউট্রন সংখ্যা। এভাবে আমরা দেখতে পাই, নিউট্রন সংখ্যা বের করতে পারি, প্রোটন সংখ্যা আমি বুঝলাম, রাইট? এখন আমরা দেখব ইলেকট্রন সংখ্যা বের করব কিভাবে। আর ইলেকট্রন সংখ্যা বের করার ক্ষেত্রে এইখানে যে আমরা
পজিটিভ নেগেটিভ আয়ন আধান থাকতে পারে, সেই আধানের এই যে সংখ্যাটা, m মানে একটা সংখ্যা, এই সংখ্যাটাকে ব্যবহার করব। তাহলে ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে বের করব একটু চট করে দেখে নাও। ইলেকট্রন সংখ্যা বের করার 3টা নিয়ম। নাম্বার 1 হচ্ছে ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা। এটা হচ্ছে নিরপেক্ষ। যখন কোনো নিরপেক্ষ পরমাণু থাকুক, অণু থাকুক, যাই থাকুক, তাদের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাটা হবে সবসময় প্রোটন সংখ্যার সমান। যেমন আমি তোমাকে সাথে সাথে উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি। যেমন আমাকে যদি বলা হয় যে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, তো আমাকে কিন্তু মনে রাখতে হবে সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11। তো যেহেতু এখানে কোনো পজিটিভ নেগেটিভ সাইন নাই, তার মানে সে নিরপেক্ষ। যদি পজিটিভ সাইন থাকে তাহলে আমরা জানি ক্যাটায়ন বা ধনাত্মক, নেগেটিভ থাকলে অ্যানায়ন বা ঋণাত্মক। কিছুই যদি না থাকে এটাকে আমরা বলবো নিরপেক্ষ। তাহলে যেহেতু নিরপেক্ষ, তাহলে এই সোডিয়ামের প্রোটন সংখ্যা আমি জানি 11, সুতরাং তার ইলেকট্রন সংখ্যা হবে 11। ঠিক একই রকম ভাবে প্রশ্ন যদি আমি আরেকটু করি, যেমন H2O, এইখানে আমার কয়টি ইলেকট্রন আছে? অনেকে এই প্রশ্নটা তাই সে ঘাবড়ে যায়, বা এরকম আরো যৌগ দিয়ে যদি থাকে ঘাবড়ে যায়। এখানেও দেখো ইলেকট্রন সংখ্যা কি হবে, প্রথমে আমি দেখবো এটা নিরপেক্ষ আছে কিনা। যেহেতু এটা নিরপেক্ষ, কোনো পজিটিভ নেগেটিভ সাইন নাই, তাহলে এটা প্রোটন সংখ্যাটাই হবে ইলেকট্রন সংখ্যা। আর প্রোটন সংখ্যা কি, কিভাবে হিসাব করব? হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 1, যেহেতু এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে আমি 2 দ্বারা গুণ করলাম, প্লাস আমার অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 16, আর যেহেতু এখানে অক্সিজেন আছে একটা, আমি 1 দ্বারা গুণ করছি। আমি বোঝানোর জন্য এভাবে দেখাইলাম। তাহলে 2 যোগ 16, দুঃখিত একটু ভুলে গেছে, 100 গাধা গাধা। তাহলে আমরা যদি দেখি কিভাবে তার প্রোটন সংখ্যা হিসাব করব। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা একটাই আছে, তাহলে যেহেতু 2টা হাইড্রোজেন আছে, তাহলে তার প্রোটন সংখ্যা হচ্ছে 2। আবার অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8, তাহলে তার প্রোটন সংখ্যা 8 লিখলাম, তাহলে যোগ করলে হচ্ছে 10। তার মানে এখানে পানির অণুতে মোট প্রোটন সংখ্যা আছে 10, সুতরাং ইলেকট্রন সংখ্যাও হবে 10। এভাবে খেয়াল রেখো। আমরা যদি 2 নাম্বার যে নিয়মটা সেখানে যাই, তাহলে ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু হবে প্রোটন সংখ্যা যেটা থাকবে, সে প্রোটন মাইনাস এম। এই যে একটু আগে আমরা দেখে আসলাম এমটা কি, একটু দেখো। এই যে এম, কোথায় গেলাম না, হ্যাঁ, এই যে এমটা ছিল যে প্লাস বা মাইনাস যেটাই থাকুক, তারপরে কি সংখ্যা আছে। যদি কোনো সংখ্যা না থাকে 1 ধরবো, তাহলে +2 হইতে পারে, +3 হইতে পারে, প্লাস শুধু প্লাস থাকতে পারে, বা শুধু মাইনাস থাকতে পারে। তাহলে এখন লক্ষ্য করি আমরা, তাহলে দেখো, তাহলে প্রোটন মাইনাস এম, তাহলে এটা কখন করব আমরা মাইনাস? যখন এটা ধনাত্মক আধান হবে, ধনাত্মক আয়নের ক্ষেত্রে। তাহলে আমরা জাস্ট উদাহরণ হিসেবে যদি দেখি, লক্ষ্য করো, এই যে সোডিয়াম প্লাস, তাহলে এইখানে আমার কয়টা ইলেকট্রন আছে? এই উদাহরণগুলো আমরা জানি, জাস্ট আমি জটিল উদাহরণে যাওয়ার জন্য ছোট ছোট উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটার ইলেকট্রন সংখ্যা হবে, যেহেতু তার প্রোটন সংখ্যা 11, ধনাত্মক আধান আছে, তাহলে আমি মাইনাস কিছুই নাই মানে 1 করে দেব। তাহলে এই হচ্ছে 10টি তার ইলেকট্রন সংখ্যা আমরা বের করলাম। আমি যদি আরো জটিলে যাই, যেমন যৌগমূলক, যেগুলো চ্যাপ্টার 5-এ আছে আমাদের এসএসসি লেভেলে, সেখানে দেখো অ্যামোনিয়াম প্লাস, যদি পরীক্ষা আসে এইখানে আমার কয়টি ইলেকট্রন আছে, তাহলে আমাকে কিন্তু টোটাল প্রোটন সংখ্যাটা আগে হিসাব করতে হবে। আর প্রোটন যেহেতু চেঞ্জ হয় না, ফিক্সড, তাহলে প্রোটন সংখ্যা হিসাব করা সহজ। তাহলে নাইট্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 7, প্লাস হাইড্রোজেন 4টা আছে, একটা হাইড্রোজেনের জন্য 1, 4টার জন্য 4, তাহলে আমার 7 4 হলো 11। এই হচ্ছে টোটাল প্রোটন সংখ্যা 11। যেহেতু প্লাস আছে আমি -1 করে দিব, তাহলে হবে আমার 10। এভাবে আমরা কিন্তু হিসাব করতে পারি। 3 নম্বরে দেখো, আমি যদি দেখি ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের প্রোটন প্লাস হচ্ছে এম। এটা কখন হবে? এটা হচ্ছে ঋণাত্মক আয়নের ক্ষেত্রে হবে, ঋণাত্মক আয়ন। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, তাহলে দেখো এই যে Cl- এর ইলেকট্রন সংখ্যা কত? তাহলে এর ইলেকট্রন সংখ্যা আমরা জানি, এর
ক্লোরিনের প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 17। যেহেতু মাইনাস আছে তাহলে আমি এখানে প্লাস করব, আর মাইনাসের পরে কোনো সংখ্যা নাই মানে m এর মান হবে 1, তাহলে আমার ইলেকট্রন সংখ্যা হবে 18। ঠিক একইভাবে আমি যখন O2 মাইনাস বলছি তাহলে অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8, তাহলে যেহেতু মাইনাস আছে আমি এখানে প্লাস করে দেব, আর 2 আছে m এর মান তাহলে 2, তাহলে আমি এখানে 2 লিখলাম, তাহলে হচ্ছে এই যে 10। এভাবে আমরা হিসাব করতে পারি। এখন আরো যদি জটিল অবস্থায় যাই, যেমন পরীক্ষা যদি এরকম ভাবে আসে যে সালফেট এর ইলেকট্রন সংখ্যা কত, তখন আমরা দেখব যে সালফারের প্রোটন সংখ্যা হচ্ছে 16, অক্সিজেনের হচ্ছে 8, কিন্তু এখানে অক্সিজেন আছে 4টা, 4টা হচ্ছে 32, যোগ করলে হবে 48, আবার 2 মাইনাস বা -2, তাহলে আমি +2 করব, তাহলে হবে 50টি ইলেকট্রন আছে। এভাবে আমরা ইলেকট্রন সংখ্যাগুলো দেখতে পেলাম। আমরা যদি আরো দেখি একটু আগে, দেখো তাহলে আমরা প্রোটন সংখ্যার হিসাবটা বুঝলাম, আমরা ইলেকট্রন সংখ্যার হিসাবটা বুঝলাম। এখন আমি নিউটনের সংখ্যাটাও দেখাইলাম। এখন যদি আমরা উদাহরণ হিসেবে আবার তোমাদের জন্য নিউটন সংখ্যাটা কিভাবে বের করব, দেখো নিউটন সংখ্যার হিসাবটা তুমি একটা সূত্রের সাহায্যে তোমাকে কমপ্লিট করে ফেলতেছি। পৃথিবীর যেখান থেকে প্রশ্ন আসুক তুমি অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। তাহলে সেই নিউটন সংখ্যাটার হিসাবটা দেখো, এক সূত্রে সব শেষ। পৃথিবীর যত জটিল কোশ্চেনই আসুক, তাহলে নিউটন সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে অণুর সংখ্যা, অর্থাৎ তোমার কয়টা অণু আছে তুমি সেটা লক্ষ্য করবা। অণুর সংখ্যা ইনটু একটা অণুতে আমার এখানে কয়টা পরমাণু আছে টোটাল দেখবো, পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা, তারপরে হচ্ছে ইনটু ওই যে একটা পরমাণুতে যে আমরা বাইর করি নিউটন সংখ্যা a-z, সেইটা, এই সূত্রটাই শুধু আমরা পরে আসছি এসএসসি লেভেলে, ক্লাস 9-এ 10-এ অনেকে এটাই পড়ায়, কিন্তু এটা দ্বারা আসলে একটা পরমাণুতে নিউটন সংখ্যা হিসাব করা হয়। আমি এখন একটা একটা করে উদাহরণে আসি। দেখো তুমি এটা দিয়ে সব প্রশ্ন উত্তর দিতে পারবা। যেমন আমি যদি বলি সোডিয়াম 23 এর নিউটন সংখ্যা কত, তাহলে দেখো আমি খুব সিম্পল ভাষায় বলতে পারি। আর নিউটন সংখ্যা যেহেতু এখানে টোটাল অণু, অণু কয়টা আছে, একটাই অণু। অণু কোথায় থাকে, এই যে প্রতীকটা আছে এই প্রতীকের বাম পাশে সোজা যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে অণু। যেমন আমি যদি বলি 2H2O, আমি তাহলে এটাকে কি বলবো, 2 অণু পানি। আমি এটাকে কি বলছি, 2 অণু পানি। আমি এভাবে লিখতে পারি 2Cl2, আমি বলতে পারি 2 অণু ক্লোরিন। আমি বলতে পারি 5 অণু কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ প্রতীকের বাম পাশে সোজা যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আমার অণুর সংখ্যা। তো যেহেতু সোজা এখানে কোনো সংখ্যা নাই, তার মানে তার অণুর সংখ্যা হচ্ছে 1 ইনটু এই প্রতীকের ডান পাশে নিচে কোনো সংখ্যা নাই, তার মানে পরমাণু সংখ্যা হচ্ছে 1 ইনটু a-z 23 - 11। তাহলে আলটিমেটলি 1 1 গুণ করলে তো এটাই থাকে, আমরা তো আসলে কত পাই, 12। আমরা শুধু এসএসসি লেভেলে এই অংশটা করার কারণে শুধুমাত্র এরকম টাইপের প্রশ্নের উত্তরগুলো দিতে পারছি, কিন্তু একটু যদি ঘুরিয়ে দেয় পেঁচিয়ে দেয় তখন কিন্তু আমরা আটকে যাচ্ছি। যেমন আমি তোমাদেরকে যদি এরকম ভাবে প্রশ্ন করি, তাহলে লক্ষ্য করো, তাহলে P431 এর 15টি অণুতে কতটি নিউট্রন থাকে, কতটি নিউট্রন থাকে। তাহলে এখন লক্ষ্য করো, তাহলে আমি নিউটন সংখ্যা কিভাবে বের করবো, তাহলে আনসারটা কি, যে কয়টি অণু আছে আমি এটা সব লিখে ফেলবো। তাহলে আমার 15টা অণু আছে, এবং দেখো একটা অণুতে আমার পরমাণু সংখ্যা 4, আমি 4 দ্বারা গুণ করে দেব, এবং একটা পরমাণুতে আমার নিউটন সংখ্যা, এই যে তার ভর সংখ্যা থেকে আমি তার প্রোটন সংখ্যাটা আমাকে মনে রাখতে হবে, ফসফরাসের প্রোটন সংখ্যা 15। এইভাবে আমরা কিন্তু বাইর করতে পারি 4 15 60 ইন্টু হচ্ছে 16, 6 16 96, 960টি। এভাবে কিন্তু আমরা নিউটন সংখ্যাটাও হিসাব করতে পারি। তো বাচ্চারা আমরা লক্ষ্য করি আমরা মোটামুটি ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা বুঝলাম। এবার আসি আমি যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। এই যোজ্যতা ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে আমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তার সংজ্ঞাটা আসলে কি, বেসিক কিন্তু ওইটাই, যে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে বা যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন আছে সেই ইলেকট্রন সংখ্যাটাকে আমরা বলছি যোজ্যতা ইলেকট্রন। তাহলে লক্ষ্য করো, আমি সিম্পল ভাবে যদি বলি ক্লোরিন মাইনাস এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত, তাহলে আনসারটা কি হবে, নরমালি ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে,
নরমালি ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে থাকে আমার 7টি ইলেকট্রন। এই যে 7টি ইলেকট্রন থাকে, অনেকে এটা কিভাবে বের করে, ইলেকট্রন বিন্যাস করে বের করে। না, ইলেকট্রন বিন্যাস করার দরকার নেই, তুমি জাস্ট সিম্পল খেয়াল রাখবা ক্লোরিনের গ্রুপ সংখ্যা হচ্ছে 17, তার মানে তার সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকবে। ঠিক একইভাবে গ্রুপ 13 মৌলগুলোর সর্বশেষ শক্তি স্তরে 3টা থাকবে, গ্রুপ 1 সর্বশেষ শক্তি স্তরে 1টা থাকবে, গ্রুপ 2 2টা থাকবে। 13 থেকে 17 শুধু শেষ ডিজিটটা খেয়াল রাখবা, ওটা হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। যেমন অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কি হবে, 6 হবে, কারণ সে গ্রুপ 6 এর মৌল, 16 এর মৌল, গ্রুপ 16 এর মৌল। অর্থাৎ তাহলে তোমাকে যেটা করতে হবে, গ্রুপ 1 2 13 থেকে এই 18 পর্যন্ত কোন গ্রুপে কোন মৌল আছে সেটা তোমাকে শিখে ফেলতে হবে। যদি কারো ট্রিক্স লাগে বললে আমরা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখন দেখো আমি একটা দেখলাম, তাহলে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা এখানে কিন্তু 7টা না, ক্লোরিনের সর্বশেষে থাকে 7টা। এখন এই যে মাইনাস হলো, এই মাইনাসের অর্থই হচ্ছে একটা ইলেকট্রনকে সে গ্রহণ করছে। এই একটা ইলেকট্রন গ্রহণ হয় কোথায়, সেটা গ্রহণ হয় কিন্তু সর্বশেষ শক্তি স্তরে, তার মানে আরো একটা গ্রহণ হলো, তাহলে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হবে আলটিমেটলি 8টি। এভাবে আমরা করি। এখন যদি আরেকটু জটিল আসি আমি, যেমন সালফেট SO4 2- এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? তাহলে প্রথমে আমাকে দেখতে হবে সর্বশেষ শক্তি স্তরে এখানে কতটা আছে। যেমন সালফারের সর্বশেষে আছে আমার 6টা ইলেকট্রন। কিভাবে? কারণ সালফার হচ্ছে গ্রুপ 16 এর মৌল। অক্সিজেনের সর্বশেষে থাকে আমার 6টা ইলেকট্রন, কিন্তু এখানে অক্সিজেন আছে 4টা, তাহলে 4 6 হবে কত, 24। তাহলে টোটাল সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 30। এবার দেখো 2- আছে, এই 2- মানে সে আরো 2টা ইলেকট্রন গ্রহণ করেছে সর্বশেষ শক্তি স্তরে, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হবে 32টি। এভাবে তুমি যোজ্যতা ইলেকট্রন সহ বের করতে পারো। তাহলে দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং যোজ্যতা ইলেকট্রন সম্পর্কিত সকল তথ্য কিভাবে বের করতে হয় পরীক্ষা হলে সেটা আমরা শিখিয়ে দিলাম। এরকম আরো ছোট ছোট ভিডিও পেতে, জটিল ট্রিক্স পেতে আমাদের কমেন্ট করো এবং আমাদের পেজটিকে তোমরা লাইক করো এবং ফলো করো। এবং তোমরা হয়তো অনেকেই জানো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলটিকে দ্রুতই সাবস্ক্রাইব করে ফেলো। থ্যাংক ইউ।